আচ্ছা, কি কি থাকে? একটা প্রসেস কন্ট্রোল ব্লকে প্রসেসের ইনফরমেশন থাকে, বিভিন্ন টাইপের ইনফরমেশন, যেমন প্রসেস আইডি বা প্রসেস নাম্বার। প্রত্যেকটা প্রসেসকে অপারেটিং সিস্টেম কি দিয়ে চেনে? প্রত্যেকটা প্রসেসকে অপারেটিং সিস্টেম চেনে প্রসেস আইডি দিয়ে বা প্রসেস নাম্বার দিয়ে। এছাড়া প্রসেস ব্লকে কি থাকে? প্রসেস কন্ট্রোল ব্লকে প্রসেস স্টেট থাকে, যে প্রসেসটা কোন স্টেটের, সেটা রানিং হতে পারে, ওয়েট হতে পারে, রেডি হতে পারে, এটসেট্রা। তারপর কি থাকে? প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার কি? আমরা জানি যে প্রোগ্রাম কাউন্টার একটা রেজিস্টার, যার মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে, যেটা পরবর্তীকালে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তার অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টারে থাকে। তাহলে প্রোগ্রাম কাউন্টারের ইনফরমেশনটাও পিসিবিতে থাকে। এছাড়া কি? মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মানে অপারেটিং সিস্টেম কোন মেমোরি ম্যানেজমেন্ট ইউজ করছে, তার টেকনিকটা কি, কি পেজ টেবিল ইউজ করছে, কি সেগমেন্ট করছে, সম্পূর্ণ ইনফরমেশন গুলোই প্রসেস কন্ট্রোল ব্লকে থাকে। আর কি থাকে? ওপেন ফাইল লিস্ট, মানে কোন কোন ফাইলগুলো লেগেছে, যে প্রসেসটা রান করছে সেই প্রসেসটা রান করতে গিয়ে কোন কোন সেই ফাইলের লিস্টিংটা, সেটা বলে ওপেন ফাইল লিস্ট। আর কি? যে প্রসেসটা রান করতে গেলে কোন কোন রেজিস্টার ইউজ হচ্ছে, আমাদের ইন্ডেক্স রেজিস্টার, অ্যাকুমুলেটর, স্ট্যাক পয়েন্টার, এটসেট্রা, যে যে রেজিস্টার গুলো থাকে সেই রেজিস্টার গুলোর ইনফরমেশনও থাকবে। তাহলে প্রসেস কন্ট্রোল ব্লকটা কি? যেমন আমাদের সবার একটা আধার কার্ড থাকে, আধার কার্ডে আমাদের যেমন ইনফরমেশন থাকে, আমাদের নাম, তারপরে বাবার নাম থাকবে, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এই যে ইনফরমেশন গুলো থাকে, তার জন্য ওটা কি আমাদের একটা আইডেন্টিফিকেশন, যে আমাদের আইডেন্টিফিকেশন পেয়ে যাবে। আধার কার্ড থাকা মানে আমাদের সম্পূর্ণ একটা জিনিস পেয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কি থাকবে? অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেকটা প্রসেসের জন্য থাকবে একটা প্রসেস কন্ট্রোল ব্লক। সেই প্রসেস কন্ট্রোল ব্লক কি? সেই প্রসেস কন্ট্রোল ব্লক ইনফরমেশন স্টোর করে রাখে। কি ইনফরমেশন স্টোর করে থাকে? না, একটা প্রসেসে সব রকম ইনফরমেশন ও স্টোর করে রাখে। সেটা হচ্ছে প্রসেস আইডেন্টিফিকেশন নাম্বার বা প্রসেস নাম্বার, প্রসেস স্টেট, প্রসেস কোন কোন রেজিস্টার ইউজ করছে, প্রসেসের প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার, মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ওপেন ফাইল লিস্ট, এটসেট্রা। এই ধরনের ইনফরমেশন গুলো প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে থাকে। ঠিক আছে স্টুডেন্ট, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। পিসিবির ফুল ফর্ম কি? প্রসেস কন্ট্রোল ব্লক। কন্ট্রোল ব্লক। এর আরেকটা নাম কি? আর হচ্ছে টাস্ক কন্ট্রোল ব্লক। ঠিক আছে, টিসিবিও বলে, টাস্ক কন্ট্রোল ব্লক। আর পিসিবির মধ্যে কি কি ইনফরমেশন থাকে? পিসিবির মধ্যে কি কি ইনফরমেশন? দুটো বলো, অ্যাটলিস্ট দুটো। প্রোগ্রাম আইডেন্টিফিকেশন, প্রসেস স্টেট, রেজিস্টার, এটসেট্রা। নেক্সট আমরা যাব কনটেক্সট সুইচ। হোয়াট ইজ কনটেক্সট সুইচ? কনটেক্সট সুইচের মধ্যেই ইনফরমেশন দেওয়া আছে যে কনটেক্সট সুইচ করবে। মানে ধরা যাক কোনো একটা প্রসেস রান করছে, কোন একটা প্রসেস রান করার সময় কোনো আইও নিতে গেল। যখন আইও নিতে গেল, তাহলে প্রসেসটা কি করবে? পরবর্তীকালে ওর যেখানটা ওর শেষ হয়েছিল তারপর থেকে ও রান করতে শুরু করবে। তাহলে ওর ওই প্রসেসের কন্টেক্সটটাকে সেভ করে রাখতে হবে, কোথাও কোন একটা জায়গায় সেভ করে রাখতে হবে, পরবর্তীতে যাতে ওইখান থেকে ও রান করতে পারে। আর কি? নেক্সট যে প্রসেসটা আছে তাকে অ্যালোকেট করতে হবে সিপিইউ কে। তাহলে কনটেক্সট সুইচ মানে কি? কনটেক্সট সুইচ মানে হচ্ছে কোনো একটা প্রসেস রান করছে, ধরো প্রসেস 1 রান করছে, প্রসেস 1 রান করার পর প্রসেস 1 কোনো কারণে সিস্টেম কলস হলো বা ইন্টারাপ্টের জন্য সুইচ করলো, তাহলে ওর পিসিবিটা আপডেট হয়ে যাবে যে ও এই পজিশনে ওর সুইচ করেছে, তার পিসিবি 1টা আপডেট হয়ে যাবে। এবার যদি ওর পরিবর্তে নতুন কোনো ধরো প্রসেস 2, তাহলে প্রসেস 2 রান করতে শুরু করলো, এবার প্রসেস 2 যদি সুইচ করে যায়, তাহলে প্রসেস 2 যে পিসিবিটা বা প্রসেস কন্ট্রোল ব্লকটা আছে সেটা আপডেট হয়ে যাবে। তাহলে কনটেক্সট সুইচ কি? কনটেক্সট সুইচ হচ্ছে, তার আগে বলতে হবে যে কনটেক্সটটা কি। কনটেক্সট হচ্ছে তার সিস্টেমেটিক কতগুলো ইনফরমেশন সেভ করে রাখা হবে, যাতে করে পরবর্তীকালে যখন সেই প্রসেসটা আবার রান করবে তখন যেন সে যেখান থেকে শেষ করেছিল তারপর থেকে রান করতে শুরু করতে পারে। তাহলে হোয়াট ইজ কনটেক্সট? এ কনটেক্সট is the contents of a CPU, registers and program counter at any point of time. মানে কনটেক্সট বলতে আমরা কি বুঝবো? কনটেক্সট বলতে বুঝবো যে রেজিস্টার্স এবং প্রোগ্রাম কাউন্টারের যে ডেটা গুলো আছে সেইটা
ওর থাকবে এবং পরবর্তীকালে অন্য যখন প্রসেস রান করতে থাকবে ওর পরিবর্তে রান করে যাওয়ার পর ও যখন আবার শুরু করবে তখন যেন ওইভাবে শুরু করতে পারে। বোঝা গেল কনটেক্সট সুইচটা? আরেকবার বলবো? कॉन्टेक्स्ट टा एक बार बोलो। सर ये इसका डेटा सेव कर रहे तो कहाँ স্ট্যাকে বলেছি কোন একটা প্রসেস রান করছে রেডি স্টেট থেকে রানিং স্টেটে, এবার ও আইও নিতে গেল। তাহলে আইও নিতে যদি যায় প্রসেসটা, তাহলে ওর পরবর্তীকালে যে পজিশন থেকে ছেড়ে এসে সেই পজিশন থেকেই ওর রান করতে হবে। তাহলে ওর যে কনটেক্সটটা আছে, কনটেক্সটটা পিসিবি ওয়ান বা প্রসেস কন্ট্রোল ব্লকটাকে আপডেট করতে হবে যে পিসিবি ওয়ানে যে ও এই পজিশন, এই রেজিস্টারের পজিশন, এই মেমোরি ম্যানেজমেন্টের পজিশন, এই স্টেটের পজিশন, সমস্ত পজিশন গুলো ওর পিসিবি ওয়ানে লেখা থাকবে আর তার রেসপেক্টে ওর স্ট্যাকটা আপডেট হয়ে যাবে। এবার ও যখন আইও নিতে গেল তখন নতুন প্রসেস টু ও অ্যালোকেট হলো সিপিইউতে। এবার প্রসেস টু রানিং করছে আর প্রসেস টু রানিং করার সময় প্রসেস টু যদি আবার কোনো আইও নিতে যায়, তারপরে কি প্রসেস টু সুইচ করে গেল। এবার প্রসেস থ্রি অন্য কোনো প্রসেস এসে রান করবে। এবার প্রসেস টু যখন সুইচ করে গেল তার প্রসেস টু এরও কনটেক্সটটা সেভ করে রাখতে হবে কোথাও, যখন রান করবে তখন যেন ও যতদিন রান করেছিল তারপরের থেকে রান করতে পারে। ঠিক আছে? আর এই মুহূর্তে প্রসেস ওয়ান তার আইওটা কমপ্লিট করে ফেলবে, আইও কমপ্লিট করে ফেলে রেডি কিউতে চলে যাবে। রেডি কিউতে যাওয়ার পর কি করবে, আবার যখন ও অ্যালোকেশন পাবে তখন অ্যালোকেশনের সময় সে যত অব্দি রান ছিল তার কনটেক্সটটা যেভাবে সেভ হয়েছিল তার পরের থেকেও রান করবে। এইটা হচ্ছে কনটেক্সট সুইচ করলো, মানে একটা প্রসেস আর একটা প্রসেস যখন সিপিইউ অ্যালোকেশন পায়, পেয়ে রান করলো, যখন ওর সিপিইউটা ছেড়ে দিতে হয় তখন যেন ওর কনটেক্সটটা সেভ হয়ে থাকে কোথাও, যেটা সেভ হয়ে থাকে, যেটা হচ্ছে পিসিবি ওয়ানটা আপডেট হয় আর তার রেসপেক্টে একটা আপডেট হয়ে যায়। তাই পিসিবি ওয়ানটা আপডেট হলো আবার নতুন প্রসেস অ্যালোকেট হলো। এবার নতুন প্রসেস যেটা প্রসেস টু আসলো সে যখন প্রসেসিং হলো, প্রসেসিং হয়ে যাওয়ার পর ও যখন বেরিয়ে যাবে তখন ওর কনটেক্সটটাও সেভ হয়ে থাকবে, প্রসেস কন্ট্রোল ব্লকে আপডেট হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এক একটা প্রসেস যখন সিপিইউ পাচ্ছে তখন সিপিইউ এর প্রসেসিং এর পর নেক্সট যে প্রসেস আসবে সে যখন অ্যালোকেট হবে সিপিইউতে তখন তার জন্য অ্যালোকেশনটা দেওয়া হবে আর আগের প্রসেসটার কনটেক্সটটা সেভ হয়ে থাকবে প্রসেস কন্ট্রোল ব্লকে। বোঝা যাচ্ছে স্টুডেন্ট? অসুবিধা হচ্ছে? না স্যার ঠিক আছে। ধরা যাক প্রসেস ওয়ান রান করছে, প্রসেস ওয়ান রান করার পর প্রসেস ওয়ান কোনো আইও নিতে গেল। তাহলে প্রসেস ওয়ান যদি আইও নিতে যায়, প্রসেস ওয়ানটা কমপ্লিট হয়নি, তাহলে যখন ও আইও নিতে গেল ধরা যাক ও 10টা ইনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে, রিমেইনিং ইনস্ট্রাকশন গুলো তো এক্সিকিউট করতে হবে। তাহলে ওর যে পর্যন্ত রান হয়েছে যত অবধি কনটেক্সট সেভ করে রাখতে হবে। তাহলে তত অবধি কনটেক্সটটা সেভ করে রাখার জন্য ও সেটা আপডেট হয়ে গেল যে ওর তার ডেটাগুলো এই আছে, ওর স্টেটটা এই ছিল, ওর মেমোরি ম্যানেজমেন্টটা এই, ওর ওপেন ফাইলস গুলো এই আছে, ওর প্রোগ্রাম কাউন্টারের স্ট্যাটাস এই আছে, সমস্ত গুলো প্রসেস কন্ট্রোল ব্লকে সেভ হয়ে গেল। এবার ও আইও কমপ্লিশনের জন্য গেল, তখন কে সিপিইউ অ্যালোকেট পেলো? প্রসেস টু। প্রসেস টু এবং প্রসেসিং করছে, ধরা যাক প্রসেস টু কোনো আইও নিতে গেল, তখন নতুন প্রসেস অ্যালোকেট হবে। এবার প্রসেস টু যখন আইও নিতে গেল তখন দেখা গেল যে প্রসেস ওয়ানের আইও কমপ্লিট হয়ে গেছে। তাহলে প্রসেস ওয়ান আবার রেডি কিউতে গিয়ে জমা হয়েছে, প্রসেস ওয়ান রেডি কিউতে জমা হওয়ার পর যখন ধরা যাক প্রসেস থ্রি শেষ হয়ে যাবে তখন প্রসেস ওয়ান আবার অ্যালোকেট হবে। তা প্রসেস ওয়ান যখন অ্যালোকেট হবে সিপিইউতে তখন ও কোথা থেকে রান করবে? সেই যে ওর যে কনটেক্সটটা সেভ ছিল স্ট্যাকে বা পিসিবি যে আপডেট ছিল প্রসেস কন্ট্রোল ব্লক, সেখান থেকেই জেনে যাবে যে কোন কোন ওপেন ফাইলস ছিল, প্রোগ্রাম কাউন্টার কি দেখাচ্ছে, ওর অ্যাড্রেসে নোটিফিকেশন কন্ট্রোল ব্লক থেকে, তবে সেই অনুযায়ী রান করবে। তাহলে এটা হচ্ছে কনটেক্সট সুইচ, মানে একটা প্রসেস যখন নতুন প্রসেস সেটা
হয়ে যায়। এরকম ভাবে কনটেক্সট সেভ হয়ে গেলে তাহলে কি হবে, কনটেক্সটটা হারাবে না। তাহলে লাস্ট যে প্রসেসটা রান করেছে ও ওয়ান বা প্রসেস টু সবারই কনটেক্সট এরকম ভাবে সেভ হয়ে থাকবে। তাতে কি পরবর্তীকালে ও যখন রান করবে তখন লাস্ট যেখানটা দিয়ে রান করেছে সেখান থেকে আবার শুরু করবে। তাহলে কি ওর তাড়াতাড়ি যখন ও কমপ্লিশন হয়ে যাবে রান করাটা, তখন ও টার্মিনেট করে যাবে। ঠিক আছে, বোঝা গেল হোয়াট ইজ হ্যাঁ স্যার। কনটেক্সট। हाँ सर তাহলে सर ये मतलब एक तरफ सब रूटीन जैसा हो रहा है। হ্যাঁ সাবরুটিন, কিন্তু কনটেক্সট বলতে কি বোঝায়, ধরো আমরা আমাদের কনটেক্সট সুইচ কি, ধরো আমি বাড়িতে এসে স্নান করলাম, স্নান করার পর আমার জামা প্যান্ট পরা গেলে এবার খেতে বসবো, তাহলে তো ওই কনটেক্সট আমি স্নান করার কনটেক্সট আমার সেভ হয়ে গেছে, আর আমার স্নান করার দরকার নেই, এবার আমার খাওয়ার দরকার। তার মানে খাওয়ার থেকে আমার যেন প্রোগ্রামটা রান করে। এবার আপনার খাওয়া, তারপর হয়তো আমি একটু বিশ্রাম করব, এই আমার খাওয়াটা অব্দি সেভ হয়ে গেছে, আমার মেমোরিতে সেভ, আমার ব্রেন বলে দিচ্ছে তোমার কিন্তু খাওয়া হয়ে গেছে, এবার তুমি তাহলে বিশ্রাম করো, বা তোমার কোনো কাজ থাকলে করো, অন্য কোনো কাজ। তাহলে কি আমার কনটেক্সট খাওয়া অব্দি শেষ, সেভ, তারপরে আমি একটু বিশ্রাম করলাম, তারপরে এরকম করে আমার দিনটা চলবে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের কাছেও প্রোগ্রাম আছে, অপারেটিং সিস্টেম কাছেও অ্যালগোরিদম আছে, যে প্রত্যেক প্রসেস কিভাবে রান করবে, সেই রান করার সময় ওকে কতগুলো ম্যানেজ করতে হয়, সিস্টেমেটিক্যালি কতগুলো ম্যানেজ করতে হয়। যে একটা প্রসেস সিপিইউ অ্যালোকেশন পেলো, সিপিইউ অ্যালোকেশন পাওয়ার পর ও তো পুরোটা কমপ্লিট হলো না রান করা, ও তো একটা আইওনিতে চলে গেল, যখন ও আইওনিতে গেল তখন তো সিপিইউ আইডল অবস্থা বসে থাকবে। বা সিপিইউ কে আইডল অবস্থা বসে থাকতে পারে, বলছে না, সিপিইউ আইডল অবস্থা বসে থাকতে পারে না, কারণ হচ্ছে সিপিইউ টাইম হচ্ছে খুব প্রেসিয়াস, তাকে তাহলে অন্য কোনো প্রসেসকে অ্যালোকেট করো। ঠিক আছে, অন্য কোনো প্রসেস টু কে অ্যালোকেট করলাম, তাহলে প্রসেস ওয়ান কোন অব্দি রান করেছে আমি কি করে জানবো, তাহলে প্রসেস ওয়ান কোন অব্দি রান করেছে আমি তার জন্য প্রসেস কন্ট্রোল যে ব্লক আছে প্রসেস ওয়ানের জন্য সেটাকে আপডেট করে দিই, আপডেট করে দিলাম তার প্রসেস কন্ট্রোল ব্লককে, সেই অনুযায়ী তার রেজিস্টার কি ইউজ হয়েছে, কোন কোন ডাটা ছিল, প্রোগ্রাম কাউন্টারে বলে দিলাম যে তুমি এবার এই অ্যাড্রেস থেকে রান করতে শুরু করবে, ওপেন ফাইলস কি আছে সেইগুলো বলে দিলাম, ও কোন স্টেটে ছিল লাস্ট সেইটা বলে দিলাম, এই সমস্ত করে ওর কনটেক্সটটা সেভ করে রেখে দিলাম। তারপর কি ওর যখন আইওটা কমপ্লিট হয়ে গেল আবার ও রেডি কিউতে গেল, রেডিতে গিয়ে কি হলো, যখন ওর আবার টার্ন আসলো সিপিইউ অ্যালোকেশনের, তখন দেখা যাবে পিসিবিতে ওর কোনটা লাস্ট হয়েছিল, তাহলে তারপর থেকে প্রোগ্রাম কাউন্টার অ্যাড্রেসটা দেখো যে এত অ্যাড্রেসটা হয়ে গেছিল, এবার এখন এই অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেস থেকে রান করতে হবে, তাহলে সেই অ্যাড্রেস থেকে রান করলো। তাহলে কি আগের যে কনটেক্সটটা হয়েছিল একটা কনটেক্সট থেকে আরেকটা কনটেক্সট চেঞ্জ হতে যায়। তাহলে আমরা এমনি কি বলবো, ধরা যাক প্রসেস ওয়ান রান করছি, প্রসেস ওয়ান রান করার পর প্রসেস ওয়ান এর কনটেক্সটটাকে সেভ করলাম, প্রসেস টু রান করালাম, প্রসেস টু যদি রান করছে, প্রসেস টু রান করার পর যদি আইওনিতে যায় তাহলে প্রসেস টু এর কনটেক্সটটাকে সেভ করলাম, প্রসেস থ্রিটাকে রান করলাম। প্রসেস থ্রি যদি আইওনিতে যায় তাহলে প্রসেস এর কনটেক্সটটাকে রান করলাম, এর মধ্যে যদি প্রসেস ওয়ান হয়ে যায় তাহলে প্রসেস ওয়ান কে আবার রান করলাম। হ্যালো, হ্যাঁ স্যার। ধরো প্রসেস ওয়ান রান করছে, প্রসেস ওয়ান রান করছে, প্রসেস ওয়ান রান করছে, বাট প্রসেস ওয়ান আইওনিতে গেল, তাহলে প্রসেস ওয়ানে কি সেভ করে রাখতে হবে, যদি প্রসেস ওয়ান রান করছে, প্রসেস ওয়ান যদি কোনো আইওনিতে যায় তাহলে প্রসেস ওয়ান এর কনটেক্সটটাকে সেভ করে রাখতে হবে, কনটেক্সটটাকে সেভ করে রাখলাম বা পিসিবি ওয়ানটা অ্যাক্সেস করলাম, তারপর যাবে প্রসেস টু, প্রসেস টু নতুন একটা প্রসেস, সে সিপিইউ অ্যালোকেশন পেল, এবার সেও যখন আইও নিতে যাবে বা অন্য কোনো কারণে সাসপেন্ড হবে তাহলে কি তার কনটেক্সটটাকেও সেভ করে রাখতে হবে, কনটেক্সট সেভ করো তারপরে সুইচ করো, অন্য কোনো প্রসেসকে অ্যালোকেট করো সিপিইউ কে। ঠিক আছে, এটা হচ্ছে কনটেক্সট সুইচ। কনটেক্সট সুইচটা আরো ভালো করে তোমরা পাবে এরপরে শিডিউলিং এ বলা হবে যে তোমার এই শিডিউলিং অ্যালগরিদমে কটা কনটেক্সট সুইচ লাগছে, তখন তুমি হিসাব করে দেখবে যে তোমার এতগুলো কনটেক্সট সুইচ লাগছে, তখন বলা হবে যে তোমার এতগুলো কনটেক্সট সুইচ আছে, তার মানে তোমার অ্যালগরিদমের কস্টিং বেশি পড়ে যাবে, তারপরে আর একটু কম কনটেক্সট সুইচ হলে ভালো হতো। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা এরপরে আস্তে আস্তে পাবো। নেক্সট হচ্ছে শিডিউলিং। শিডিউলিংটা কি, হোয়াট ইজ শিডিউলিং? শিডিউলিং হচ্ছে, আমি প্রথম থেকে চিন্তা করি আমাদের স্টেট ছিল, প্রসেসের স্টেট গুলো কি,
নিউ ছিল, রেডি ছিল, রানিং ছিল, টার্মিনেট ছিল এবং ওয়েটিং ছিল। এবার রেডি স্টেটে যে প্রসেসগুলো আছে সেগুলো একের পর এক রানিং স্টেটে যাবে, রান করবে, তারপর ওরা টার্মিনেট হলে শেষ হয়ে যাবে। এবার রেডি স্টেট থেকে যে রানিং স্টেটে যাচ্ছে এটা কি মেথডে যাবে, মানে কোন মেথড, কোন লজিক, কোন অ্যালগোরিদম, কোন স্ট্র্যাটেজি ইউজ করে এই প্রসেসগুলো প্রসেস করবে। এই যে কোন মেথডে বা কোন স্ট্র্যাটেজিতে প্রসেসগুলো রেডি কিউ থেকে রানিং স্টেটে যাবে সেটার জন্যই হচ্ছে শিডিউলিং। এই যে শিডিউলিংটা যেটা রানিং স্টেট রেডি থেকে রানিং কোন প্রসেসগুলো যাবে কিভাবে যাবে সেই শিডিউলিংটাকে বলে লো লেভেল শিডিউলিং। আমরা বলবো লো লেভেল শিডিউলিং। এই লো লেভেল শিডিউলিং এর জন্য বিভিন্ন অ্যালগোরিদম আছে। সেটা কি কি? যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, FCFS, SJF, শর্টেস্ট জব ফার্স্ট, আর হচ্ছে রাউন্ড রবিন, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, আর একটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। তাহলে আমরা শিডিউলিং সম্পর্কে কি বুঝলাম? শিডিউলিং সম্পর্কে বুঝলাম শিডিউলিং এর অনেকগুলো ভাগ আছে, আমি একটা ভাগ নিয়ে বলছি। সেটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলিং বা লো লেভেল শিডিউলিং। লো লেভেল শিডিউলিং কি? আমি প্রথমে আমার স্টেট গুলোকে ধারণা করি। আমার কি কি স্টেট আছে? আমার 5টা স্টেট আছে। নিউ আছে, রেডি আছে, রানিং আছে, টার্মিনেট আছে এবং ওয়েটিং আছে। রেডি স্টেটে অনেকগুলো প্রসেস আছে, পরপর অনেকগুলো প্রসেস আছে। এবার রেডি স্টেট থেকে রানিং স্টেটে যাওয়া মানে ওই প্রসেসটা সিপিইউ অ্যালোকেশন পেলো। এবার এই যে রেডি থেকে রানিং স্টেটে প্রসেস গুলো যাবে, এই যাওয়ার জন্য অনেক ধরনের অ্যালগোরিদম আছে বা অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। সেই অ্যালগোরিদম গুলোর নাম কি? সেই অ্যালগোরিদম গুলোর নাম হচ্ছে FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, SJF, শর্টেস্ট জব ফার্স্ট, RR, রাউন্ড রবিন, SJF, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, এটসেট্রা। এই বিভিন্ন অ্যালগোরিদমের উপর বেস করে আমরা শিডিউলিং করি। এই শিডিউলিংটাকে কি বলা হয়? এই শিডিউলিংটাকে বলা হয় লো লেভেল শিডিউলিং বা সিপিইউ শিডিউলিং। এই শিডিউলিং এর দুটো ওয়ে আছে, একটা বলে হচ্ছে প্রিএমটিভ আর একটা হচ্ছে নন প্রিএমটিভ অ্যাপ্রোচ। প্রিএমটিভ অ্যাপ্রোচ আর নন প্রিএমটিভ অ্যাপ্রোচ শিডিউলিং। প্রিএমটিভ অ্যাপ্রোচ কাকে বলে? প্রিএমটিভ অ্যাপ্রোচে যখন প্রসেস সিপিইউ অ্যালোকেশন পেয়ে গেছে তাও আমরা ওকে ফোর্সফুলি বের করে আনতে পারবো, তখন হচ্ছে প্রিএমটিভ। আর যখন কোনো প্রসেস সিপিইউ অ্যালোকেশন পেয়ে গেছে কিন্তু ওকে আমরা ফোর্সফুলি বের করতে পারবো না, তখন বলা হবে ওকে নন প্রিএমটিভ শিডিউলিং। স্টুডেন্ট বোঝা যাচ্ছে না অসুবিধা হচ্ছে? হ্যালো স্টুডেন্টস। বোঝা हाँ যাচ্ছে सर স্যার। समझ आ रहे हैं। আচ্ছা, তাহলে হোয়াট ইজ লো লেভেল শিডিউলিং কি বলবে? এনিওয়ান, একজন বলো, যে কেউ, আমি একটু শুনে নেই। এনিওয়ান, লো লেভেল শিডিউলিং দুটো লাইন বলো, দুটো লাইন, অ্যাটলিস্ট দুটো, এনি 2 লাইনস। যখন রানিং স্টেট থেকে এই রেডি স্টেট থেকে রানিং স্টেটে প্রসেস গুলো যে অ্যালোকেট হবে তার যে মেথড, সেই মেথডটাই হচ্ছে লো লেভেল শিডিউলিং এর মেথড বা সিপিইউ শিডিউলিং এর মেথড। ঠিক আছে? এবার সিপিইউ শিডিউলিং এর কি কি স্ট্র্যাটেজি আছে বা কি কি অ্যালগোরিদম আছে কি বলবে? নামগুলি বলো, এনিওয়ান স্টুডেন্ট। FCFS, রাউন্ড রবিন, হ্যাঁ, প্রায়োরিটি মানে सर वही फर्स्ट राउंड रॉबिन और एक মাল্টিপল সামথিং বলে গেছে নামগুলো। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। ঠিক আছে, ভেরি গুড সবাইকে। সেকেন্ড, প্রিএমটিভ অ্যালগোরিদম বা প্রিএমটিভ অ্যাপ্রোচ কোনটাকে বলে? প্রিএমটিভ স্কিম ফর লো লেভেল শিডিউলিং কাকে বলবে? প্রিএমটিভ স্কিম ফর লো লেভেল শিডিউলিং, এনিওয়ান, এনি স্টুডেন্ট অ্যাপ্রোচ করো। কি বললেন স্যার? ফোর্সফুলি সিপিইউ থেকে পুরোটা মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। যখন প্রসেস, কোনো একটা প্রসেস সিপিইউ অ্যালোকেশন পেলো কিন্তু ওকে ফোর্সফুলি বের করে দেওয়া যায় সিপিইউ অ্যালোকেশন থেকে, তখন সেটা হলো প্রিএমটিভ শিডিউলিং। আর যখন নন প্রিএমটিভ হবে তখন কোনো প্রসেস যে যারা অ্যালোকেশন পেয়ে গেছে ওকে ফোর্সফুলি করা যাবে না,
এটা হচ্ছে প্রিএমটিভ আর নন প্রিএমটিভ শিডিউলিং। এছাড়াও আরো দুটো টাইপের শিডিউলিং আছে, একটাকে বলা হয় লং টার্ম শিডিউলিং আর একটাকে বলা হয় মিডিয়াম টার্ম শিডিউলিং। যদিও আমরা জোর দেব লো লেভেল শিডিউলিং এর উপরেই। লং টার্ম শিডিউলিং বলতে কি বোঝায়? লং টার্ম শিডিউলিং বলতে বোঝায় যে সমস্ত জবগুলো আমাদের প্রসেসে পরিণত হবে, যে যে জবগুলো আমরা সাবমিট করা হয়েছে নিউতে, সেই জবগুলোর মধ্যে কোনগুলো প্রসেসে পরিণত হবে বা কনভার্ট হবে, সেই কাজটা হচ্ছে হায়ার লেভেল শিডিউলিং বা লং টার্ম শিডিউলিং এর কাজ। লং টার্ম শিডিউলিং এর কাজটা কি হচ্ছে? কোন জবগুলো আমাদের প্রসেসে পরিণত বা প্রসেসে কনভার্ট হবে। এটা সাধারণত ব্যাচ প্রসেস সিস্টেম বা ব্যাচ অপারেটিং সিস্টেমে আমরা পাই, যে কোন জবগুলো এই আমাদের প্রসেসে পরিণত হবে বা কনভার্টে পরিণত হবে। বর্তমান যুগে এটার এমন কিছু আমরা মানে আমাদের যে সিস্টেম চলে আসছে, যেমন ধরা যাক টাইম শেয়ারিং সিস্টেম, সেখানটার এই লং টার্ম শিডিউলিং এর অ্যাপ্রোচটা নেই। আগে আমাদের ব্যাচ প্রসেসিং যে সিস্টেম ছিল, যেখানে জব একটা আসতো, সেই জবটা প্রসেস হবে কি হবে না তার একটা কনসেপ্ট ছিল। সেই জব যদি কনভার্ট হয় প্রসেসে, সেই কোন জবটা কনভার্ট হয় প্রসেসে, সেটা ছিল লং টার্ম শিডিউলারের কাজ। আর মিডিয়াম টার্ম শিডিউলারের কাজ কোনটা? মিডিয়াম টার্ম বা মিডিয়াম লেভেল শিডিউলার হচ্ছে গিয়ে, ধরা যাক কোনো একটা প্রসেস সাসপেন্ড হলো বা কোনো একটা প্রসেস কোনো আইও নিতে গেল, তখন একটা কনসেপ্ট আছে যে ওই প্রসেসটাকে সোয়াপ আউট করা যায়। সোয়াপ আউট করে সেকেন্ডারি স্টোরেজে নিয়ে যাওয়া হয়। সেটা কিছু শিডিউলিং এর সুবিধার জন্য করা হয় কাজটাকে। এই যে সোয়াপ আউট করে নিয়ে যাওয়া সেকেন্ডারি স্টোরেজে, তার জন্য একটা স্পেস খালি পাওয়া গেল, এই কাজটা যে করে সেটা হচ্ছে মিডিয়াম লেভেল শিডিউলার, ঠিক আছে, বা মিডিয়াম লেভেল শিডিউলিং অ্যালগরিদম এই কাজটা করে। তাহলে আমাদের মোটামুটি কয়টা লেভেলের শিডিউলিং আছে, অ্যালগরিদম আছে? 3টে লেভেলের। একটাকে বলা হয় লং টার্ম শিডিউলিং, একটা বলা হয় শর্ট টার্ম, একটা হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলার। লং টার্ম শিডিউলার বলতে আমরা কি বুঝবো? লং টার্ম শিডিউলার বলতে বুঝবো যে কোনো একটা জব প্রসেসে পরিণত হবে কিনা বা প্রসেসে কনভার্ট হবে কিনা, এটা যে শিডিউলারের কাজ, সেই শিডিউলারকে বলা হয় লং টার্ম শিডিউলার। মিডিয়াম টার্ম শিডিউলার বলতে আমরা কি বুঝবো বা মিডিয়াম টার্ম শিডিউলার কাকে বলে? মিডিয়াম টার্ম শিডিউলার হচ্ছে আমরা দেখতে পাবো যে কোনো একটা প্রসেস কোনো আইও নেওয়ার জন্য বা কোনো কারণে সাসপেন্ড যদি হয়, তাহলে অনেক সময় এই সাসপেন্ড প্রসেস বা কোনো আইও নিতে যে কোনো প্রসেস যে ওয়েটিং স্টেটে চলে গেল, সেই প্রসেসকে সোয়াপ আউট করা হয়। এই সোয়াপ আউট কোথায় করা হবে? সোয়াপ আউট করা হবে সেকেন্ডারি স্টোরেজে। এই যে সোয়াপ আউট করা হবে সেকেন্ডারি স্টোরেজে, এটাও তো একটা কোনো একটা প্রোগ্রামের কাজ। এই কাজটা কে করে? এই কাজটা করে মিডিয়াম লেভেল শিডিউলার বা মিডিয়াম লেভেল শিডিউলিং অ্যালগরিদম করে। এবার হচ্ছে আমাদের আসল শিডিউলিং অ্যালগরিদম, যেটাকে বলা হয় লো লেভেল শিডিউলিং। যে প্রসেসগুলো পরপর এসে রেডি কিউতে বা রেডি স্টেটে জমা হলো, সেই প্রসেসগুলোকে আমরা কিভাবে সিপিইউ অ্যালোকেশন দেব, তার যে মেথড, সেটাকে বলা হয় লো লেভেল শিডিউলিং। এবার সেই শিডিউলিং এর মেথড গুলো কি হতে পারে? আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি যে প্রসেসটা ফার্স্ট আসবে, আমরা তাকে প্রথম অ্যালোকেশন দেব সিপিইউ এর। এই যে কনসেপ্টটা অ্যাপ্লাই করলাম, সেটাকে বলা হয় ফার্স্ট কাম ফার্স্ট। আবার এরকম মেথড করতে পারে যে প্রসেসের বার্স্ট টাইম কম, মানে তাকে খুব কম সময়ের মধ্যেই রান করতে পারবে, তাকে আমি আগে দিলাম। তাকে কি বলবে? শর্টেস্ট জব ফার্স্ট। তাহলে যে জবগুলোর যে প্রসেসগুলোর বার্স্ট টাইম কম, তাকে আগে করে দিলাম, আর যে প্রসেসগুলোর বার্স্ট টাইম বেশি, তাকে আমি পরে করব। এইটাও একটা মেথড হতে পারে। আচ্ছা, এনিওয়ান ক্যান টেল এর ড্রব্যাকস কি? শর্টেস্ট জব ফার্স্ট এর ড্রব্যাকস কি হতে পারে? এনিওয়ান? লং টার্ম জব গুলো মেবি লং টাইমের জন্য ওয়েট করতে হতে পারে। ভেরি গুড, ভেরি গুড। যেগুলো বড় টাইমের প্রসেস হবে বার্স্ট টাইম, সেগুলোকে মেবি ওয়েট করতে হতে পারে অনেক সময়। এক্সেলেন্ট। তারপর রাউন্ড রবিন প্রাইসিংটা হচ্ছে সেই কনসেপ্ট, যে কনসেপ্ট বলছে যে আমি একটা
একটা টাইম কোয়ান্টাম দিয়ে দেবো যে প্রত্যেকটা প্রসেসই এই 5 মিলিসেকেন্ড 0.5 মিলিসেকেন্ড করে রান করবে। প্রথম প্রসেসে 0.5 মিলিসেকেন্ড রান করবে, আবার রেডিকুয়ের পিছনে গিয়ে জমা হবে। সেকেন্ড প্রসেসে 0.5 মিলিসেকেন্ড করবে, আবার রেডিকুয়ের পিছনে গিয়ে জমা হবে। যতক্ষণ না টার্মিনেট হয় এরকম কনসেপ্টেই হবে, সেটাকে বলা হয় রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগোরিদম। তারপর হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, সেটা আর একটা শিডিউলিং অ্যালগরিদম, সেটা পড়তে গিয়ে বুঝবে, ওর একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। নেক্সট হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, যেখানে অনেকগুলো মাল্টি লেভেল বা অনেকগুলো কিউ আছে পরপর থাকে, তার উপর প্রেস করে শিডিউলিংটা হয়, তাকে বলে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। নেক্সট হচ্ছে প্রিএমটিভ আর নন প্রিএমটিভ। প্রিএমটিভ আর নন প্রিএমটিভ জানো। স্যার মাল্টি লেভেলটা একবার বলুন না স্যার। মাল্টি লেভেলটা বলে দেবো ওখানে। মাল্টি লেভেল হচ্ছে অনেকগুলো লেভেল থাকে, অনেকগুলো লেভেলে তাদের কিউ গুলো থাকে, ধরা হচ্ছে ফার্স্ট লেভেল কিউ, সেকেন্ড লেভেল কিউ, থার্ড লেভেল কিউ, ফোর্থ লেভেল কিউ, এরকম কতগুলো কিউ থাকে। প্রথম লেভেল কিউ এর ধরো টাইম কোয়ান্টাম দেওয়া আছে 8। এবার যাদের টাইম কোয়ান্টাম 8 এর মধ্যে থাকে তারা হয়তো কমপ্লিট হয়ে টার্মিনেট হয়ে গেল। যাদের 8 এর কম থাকে তারা পরের লেভেলের কিউয়ে গিয়ে জমা হলো পরপর। সেই লেভেলের সেই কিউয়ের টাইম কোয়ান্টাম ধরো 16। তবে একটা শর্তে, আগে ফার্স্ট লেভেলের সমস্ত প্রসেসগুলো যখন প্রসেসিং হয়ে যাবে তারপরে সেকেন্ড লেভেলে কাজ শুরু হবে। সেকেন্ড লেভেলে প্রসেস কিউবের টাইম কোয়ান্টাম কত 16। 16 এর মধ্যে যাদের প্রসেসিং বার্স টাইম থাকবে রিমেইনিং, তারা প্রসেসিং হবে কমপ্লিট হয়ে যাবে টার্মিনেট। যদি না হয় তারপরে থার্ড লেভেলে কিউতে গিয়ে আবার জমা হবে। সেই থার্ড লেভেলে কিউটা অনেক সময় এফসিএফএস এই কনসেপ্টে কাজ করে, যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তার কনসেপ্ট কি? তার কনসেপ্ট হচ্ছে আগের দুটো লেভেলের কিউ যেন তাদের কাজটা কমপ্লিট করে নেয়, তারপরে তার লেভেলের কাজটা হবে। এটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। এইটা আমি পরবর্তী আবার এক্সাম্পল দিয়ে বোঝাবো, তখন বোঝাবো। তার আগে একটু শুধু জেনে নিই যে এখানে অনেকগুলো কিউ আছে এবং বিভিন্ন কিউয়ের বিভিন্ন টাইম কোয়ান্টাম আছে। সেই টাইম কোয়ান্টামের রেসপেক্টে কাজগুলো হয়। যেটা প্রথম লেভেলের কিউ, সেই কিউ এর কাজটা পুরোপুরি কমপ্লিট হলে তারপর সেকেন্ড লেভেলের কিউটা হয়। সেকেন্ড কিউ আর ফার্স্ট কিউ এর কাজটা কমপ্লিট হলে তারপর থার্ড কিউ এর কাজটা হয়। এইভাবে কাজটা হয়, তার জন্য কে বলা হয় মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, তার জন্য এরকম নামটা দেওয়া হয়েছে। শিডিউলিং এর কাজ করতে গেলে আমাদের কতগুলো টার্মের সাথে পরিচিত হতে হবে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, যে আমরা বারবারই কতগুলো শিডিউলিং এর জন্য বারবারই আমরা পাবো কতগুলো অঙ্ক পাবো। সে অঙ্কগুলো করতে গেলে পাবো যে টার্ন অ্যারাউন্ড টাইম কত। আচ্ছা, হোয়াট ইজ টার্ন অ্যারাউন্ড টাইম? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে the interval from the time of submission of a process to the time of completion is the turnaround time. মানেটা বোঝা গেল? মানেটা হচ্ছে যখন যে মুহূর্তে প্রসেসটা সাবমিট হলো এবং যখন কমপ্লিট হলো, এই দুটোর বিয়োগফল, মানে কমপ্লিশন টাইম মাইনাস সাবমিশন টাইম ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম। তার মানে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কি? কমপ্লিশন টাইম মাইনাস সাবমিশন টাইম ইকুয়াল টু টার্ন অ্যারাউন্ড টাইম। বোঝা যাচ্ছে স্টুডেন্ট, না অসুবিধা হচ্ছে? হ্যালো স্টুডেন্ট। হ্যাঁ স্যার বোঝা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আছে। আচ্ছা তাহলে এনিওয়ান কেউ একটা বলো আমাকে, হোয়াট ইজ টার্ন অ্যারাউন্ড টাইম? শুধু ম্যাথটা বলো, আর কিছু বলতে হবে না, ডেফিনেশন বলতে হবে না, শুধু ম্যাথ। Completion time Completion time minus submission time. হ্যাঁ submission। কমপ্লিশন টাইম মাইনাস সাবমিশন টাইম হচ্ছে আমাদের টার্ন অন টাইম। নেক্সট একটা টাইম পাবে, সেটাকে বলবে ওয়েটিং টাইম, যে একটা প্রসেসকে তার প্রসেসিং করতে হলে কতক্ষণ ওয়েট করে থাকতে হচ্ছে। ওয়েটিং টাইমটা কাকে বলে? ওয়েটিং টাইম ইজ দ্য সাম অফ দ্য পিরিয়ডস স্পেন্ট ওয়েটিং ইন দ্য রেডি কিউ। একটা প্রসেসকে যতবার ওয়েট করতে হচ্ছে, সেই যতবারের ওয়েট গুলো যোগফল করতে হবে, সাম করতে হবে। সাম করে যে টাইমটা হবে টোটাল, সেই টাইমটা বলবে যে এটা ওই প্রসেসের জন্য ওয়েটিং টাইম। আর আমরা এমনি ভাবে যদি মানে লিটারেচারের ভাষায় বলতে চাই, তখন কি বলবো? যে ওয়েটিং টাইম ইজ দ্য সাম অফ দ্য পিরিয়ডস স্পেন্ট ওয়েটিং ইন দ্য রেডি কিউ। রেডি কিউতে যতক্ষণ ওয়েটটা প্রসেসটা তার ওয়েট করে ততক্ষণ, বিভিন্ন কারণে বিভিন্ন পিরিয়ডে ওয়েট করে থাকতে হয়, সেটা হচ্ছে তার ওয়েটিং টাইম। নেক্সট আর একটা ভাবে রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা কি? রেসপন্স টাইমটা হলো ও সাবমিশন হলো,
কিন্তু ওই প্রসেসটা যখন ফার্স্ট স্টার্ট হলো, শুরু হলো, অ্যালোকেট পেলো সিপিইউ, সেটা হচ্ছে তার রেসপন্স টাইম। তাহলে কি বলবো? রেসপন্স টাইম ইজ দ্য টাইম it takes to start